হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পর্যায় সারণীর মোটামুটি 4-5 নম্বর ক্লাস। এটা পরপর ক্লাস দেখবে। এর আগে আমি একটা ইতিহাসের ক্লাস দিয়েছি পর্যায় সারণী, তার আগে পর্যায় সারণী কী করে লিখতে শিখতে হয় তার দুটো ক্লাস দেওয়া আছে। ইউটিউবে সার্চ করা আমার নামে পর্যায় সারণী বাহাদুর মাঝি সার্চ করবে। 4 নম্বর ক্লাসে আমি পারমাণবিক ব্যাসার্ধ কী করে পর্যায় সারণীতে চেঞ্জ হয় সেটা বলেছি। আজকে আমরা আয়নাইজেশন এনার্জি, খুব ইম্পর্টেন্ট এইটা, পর্যায় সারণীতে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হয়, খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকে গ্যারান্টি কোশ্চেন 3 নম্বরে পড়বে, তো সেটা আমরা শিখবো আজকে পুরাটাই সিস্টেমটা। নিশ্চয়ই পর্যায় সারণী লিখতে সবাই জানো, 18টা শ্রেণী 7টা পর্যায়ে ক্লিয়ার নলেজ আছে। শ্রেণী বরাবর নিশ্চয়ই মৌল মুখস্থ করিছ, পর্যায় বরাবর প্রথম 3টা পর্যায়ে অন্তত মুখস্থ করিছ পর্যায় বরাবর। আর শ্রেণী বরাবর করিছ 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 13 নম্বর, 14 নম্বর, 15, 16, 17, 18 নিশ্চয়ই ক্লিয়ার আছে ছাত্রছাত্রীদের। তবে এই ক্লাসটা দেখতে আরাম পাবে, আর নাহলে কষ্ট করবে একটু বুঝতে, তুমি শব্দই পারবে। শুনো, পরমাণু মডেল নিশ্চয়ই 6-এ পড়িছ। যদি 6-এ পরমাণু মডেলটি পড়িছ তাহলে ঠিক আছে। আয়নাইজেশন এনার্জি আমার যে সংজ্ঞা লেখা আছে এটা বইয়ের থেকে বহুত সহজ সরল সংজ্ঞা, বইয়ে বহুত ব্লাস্ট কথা লেখা আছে। এটা আমি বুঝাও দেবো তোমাকে, নিজের ভাষাতেও লিখতে পারবে। যদি লেখা ছোটো আসছে দেখো, ইউটিউবের ভিডিওগুলো জুম করা যায়, জুম করে দেখো, স্ক্রিনশট করে লিখে নাও। এটা বইয়ে কিন্তু এই সংজ্ঞাটাই নেই, বইয়ে পেঁচালো সংজ্ঞা আছে, বঙ্কিম সাহিত্য দিয়ে আছে। ভূমিস্তরে অবস্থিত মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে, ভূমিস্তরে থাকা, ভূমিস্তরে মানে আমি যেমন চুপচাপ থাকি সেই সময়, পরমাণুর ভূমিস্তর মানে পরমাণুর মধ্যে কোনো চাঞ্চল্য নাই, চুপচাপ আছে, নীরবতা আছে, সাইলেন্স আছে পরমাণু। পরমাণুর মধ্যে ইলেকট্রন এক কক্ষ থেকে আরেক কক্ষে ঝাঁপায়, এই কক্ষ থেকে ওই করছে, উমকে, চঞ্চলতা আছে, তেজস্ক্রিয়তা আছে। সেই সময় নাই, পরমাণু একদম 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 নিস্তেল হয়ে আছে, নিস্তব্ধ পরমাণু, ভূমিস্তর এটাকে বলা হয়। নার্ভাস হবে না ভূমিস্তর শুনে। ভূমিস্তর মানে বুঝতে পারছি তাকে, মানে পরমাণু চুপচাপ আছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন দেওয়া নেওয়া হয় না অত সহজে, সাচ্ছল্য শান্তিতে আছে, পরমাণু সুখে শান্তিতে বসবাস করছে। সেই রকম পরমাণুকে আমরা ভূমিস্তর বলি। ওর মধ্যে কোনো হেজিটেশন নাই, পেট ব্যথা নাই, বমি নাই, মাথা ঘোরা নাই। ইয়ার মাথা ঘোরা কি, ইলেকট্রন এইখান থেকে ঝাঁপায় এখানে, এখান থেকে এখানে ঝাঁপায়, এখান থেকে অমনি নাই, স্থির পরমাণু নিষ্ক্রিয় অবস্থায়। ধরো এটা লাস্ট কক্ষ, সেই কক্ষের ইলেকট্রন, এইটা নিউক্লিয়াস নিশ্চয়ই জানো, প্রোটন নিউট্রন তৈরি। এখানে নিউক্লিয়াস পরিচয় দেওয়া হবে না, ছোটোদের রসায়ন দেখো, ছোটোদের রসায়ন আমি 6-এ পড়াই এইসব জিনিস। তো এইখানে নিউক্লিয়াসটা থেকে লাস্ট কক্ষের কোনো একটা ইলেকট্রনকে তুমি এখান থেকে বাইর করবে, মানে এই পরমাণু থেকে বাইর করতে গেলে, পরমাণু থেকে ইলেকট্রন বাইর করতে গেলে তোমাকে বাইরের থেকে শক্তি দিতে হবে, একটু এনার্জি দিতে হবে বাইরের থেকে, তাপ, গরম হাওয়া, মানে কিছু একটু শক্তি দিতে হবে। একটা পরমাণুকে যদি বাইর করতে হয় তখন আমরা ইলেকট্রন ভোল্ট এককে শক্তিকে মাপি, ইভি, ইলেকট্রন ভোল্ট। যদি ধরো একাধিক, ধরো আরও পরমাণু আছে তারও ইলেকট্রন বাই করবো, আরও পরমাণু আছে তারও, তার মানে 1 মোলের ইলেকট্রন বাই করবো। 1 মোল মানে তো অ্যাভোগাড্রো সংখ্যা, মোল সম্বন্ধে নিশ্চয়ই নলেজ আছে। 6.023 × 10⁻23 এত সংখ্যক যদি বাই করি, মানে মোল 1 মোলের যদি বাই করি, তখন আমরা এটাকে জুল মানে কিলো জুল এককে লিখি, শক্তিটাকে কী এককে লিখি, কিলো জুল। শুনে রাখো, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল। মুখস্থ করতে হবে বাঁচে থাকতে গেলে সায়েন্সের সাথে। ইলেকট্রন ভোল্টও একটি শক্তি। যদি একটি ইলেকট্রন বাই করি তখন ছোট এককে মাপা হয় ইলেকট্রন ভোল্ট। যদি এক গাদা পরমাণুর ইলেকট্রনকে একসাথে বাই করি তখন বেশি শক্তি দিতে হয়, তখন আমরা সেই শক্তিটাকে বলি জুল। জুল একটু বড় একক, কিলো জুল আরও বড় একক, মানে জুল যেমন গ্রামকে কিলোগ্রাম করি তেমনি জুলকে কিলো জুল করি। বাস এইসব এককে। যদি মোলের এক মোল সংখ্যক পরমাণুর ওই প্রত্যেকটা থেকে একটি করে ইলেকট্রন বাই করি তখন অনেক এনার্জি লাগে, তখন আমরা ইউজ করি কিলো জুল একক। আর যদি একটি ইলেকট্রন থেকে বের করতে হয় তখন আমরা ইভি বলি, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ইভি এককটা জেনারেলি পার অ্যাটমে হয়, মানে এক একটি পরমাণুতে হয়। আর যদি তোমাকে কেউ জুল লাগায় বা কিলো জুল লাগায়, ধর কিলো জুল লাগাইছে কোনো, তখন বুঝে নেবে ওইটা মোলে হবে, মানে 1 মোল পরমাণু থেকে ইলেকট্রন বের করছে একসাথে সবাই থেকে। সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বাইর করছো, সর্ববৃহস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বাইর করতে হবে। পরমাণুটা কেমন অবস্থায় থাকবে, ভূমিস্তরে থাকবে, গ্যাসীয় পরমাণু হবে, একক বিচ্ছিন্ন পরমাণু হবে, সবার থেকে আলাদা করে থাকবে, সেপারেট থাকবে, সাইলেন্ট, সাধু বাবার মতন থাকবে। সেই রকম অবস্থায় যদি কোনো পরমাণু থাকে, তার সর্ববৃহস্থ কক্ষ থেকে সবদিকে যেটা মুক্ত ইলেকট্রন, এরও অনেক ইলেকট্রন থাকতে পারে, দুর্বল ইলেকট্রনটাকে, সব ইলেকট্রনটাকে না, তুমি বলবে সর্বব্যবস্থার যে কোনো ইলেকট্রন না, দুর্বলভাবে আবদ্ধ যে ইলেকট্রনটা আছে সবার থেকে দুর্বল, যেটা হয়তো কেউ এই পজিশন আছে, এইটার থেকে নিউক্লিয়াসের টানটা একটু বেশি আছে, কিন্তু এইটা আরও টানটা কম, অথচ একই কক্ষপথে, তখন এই ইলেকট্রনটাকে বাইর করতে হবে।
তার জন্য যে শক্তি দিতে হয় বাইর থেকে তাকেই বলে আয়নন বিভব বা আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন শক্তি। আবার বলছি, ভূমিস্তরে থাকা কোনো একক বিচ্ছিন্ন পরমাণুর সর্ববৃহস্ত কক্ষ থেকে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে বাইর করতে গেলে বা অপসারিত করতে গেলে যে ন্যূনতম শক্তি বাইর থেকে তোমাকে প্রয়োগ করতে হবে সেই শক্তিটাকে আয়নাইজেশন এনার্জি বলে। বুঝতে পেরেছ? না টিন ভাঙা লোহা ভাঙার আওয়াজ পাচ্ছ? কথা বলছি, আমি কথা বলছি। যেমন আমরা বলি তোমরা ভালো আছো, তেমনি জাস্ট কথা বলছি। সংজ্ঞা যেদিন কথা বলতে পারবে নিজের থটটা দিয়ে সেই দিন সংজ্ঞা। আর যেদিন মুখস্থ করতে হবে প্যাক 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 মেশিনের মতন কথা বলবে, ফিলিংস দিয়ে সংজ্ঞা বলবে, আপনি মুখস্থ হয়ে যাবে আর ওইটা সহজ লাগবে তোমার। আর নাহলে একদিন করবে, দুদিন ভুলবে, আবার একদিন করবে, আরও 3 মাস ভুলি বুঝতে থাকবে। আয়নাইজেশন এনার্জি কোন এককে মাপা হয় বললাম? যদি একটা পরমাণুর আয়নাইজেশন এনার্জি মাপা হয় তখন ইলেকট্রন ভোল্ট একক ইউজ করি, আর যদি 1 মোল পরমাণুর মাপা হয় তখন আমরা ইউজ করি জুল বা কিলো জুল। সম্পর্ক বলেছি ইলেকট্রন ভোল্ট আর জুলের। 1 ইভি সমান 1.6 × 10⁻⁹ জুল। খুব ইম্পর্টেন্ট তথ্য। চলো এবার আমরা বাইর করছি জিনিসটা কী বটে। একটা এক্সাম্পল দেবো, শুনো। জিনিসটা এমন কিছুই নয়, একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পেরে যাবে। দেখো, ধরো আমি হাইড্রোজেন একটা পরমাণু আছে, লাস্ট কক্ষে একটি ইলেকট্রন আছে, জানো তো হাইড্রোজেনের। সবার ক্ষেত্রেই হবে কি এটা, কিন্তু আমার সংজ্ঞাতে বলা নাই। ধরো এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, লাস্ট কক্ষে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা যদি আমি বাইর করতে যাই হাইড্রোজেনের, তাহলে কি দিতে হবে? এইখানে 13.59 ইভি শক্তি দিতে হবে, কারণ একটা পরমাণু আছে, এত শক্তি দিতে হবে। এত শক্তি দিলেই একটা ইলেকট্রন বিরাইন যাবে। তাহলে এইটার অবস্থা কী হয়ে যাবে? H+। নিশ্চয়ই জানো, ক্লাস 7-এ আছে আয়ন, পরমাণুকে আয়নিত করা। একটা ইলেকট্রন বিরাইন গেলে হাইড্রোজেনের মধ্যে প্রোটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এমনিতে কি আছে, একটা প্রোটন, নিউক্লিয়াসে একটা প্রোটন, একটা ইলেকট্রন, তখন শূন্য থাকে। এইচ যদি কোনো পাওয়ার না থাকে, প্লাস মাইনাস, তখন আমরা বুঝি পরমাণু। আর যখনই প্লাস হয়ে গেল তখন একটা ধনাত্মক আয়ন হয়ে গেল, শুধু প্রোটনটি পড়ে থাকলো। H+ প্রোটনের সংকেতও বটে। H+ বলতে একটা প্রোটন বোঝানো হয়, কারণ H+ আর তো কিছু নাই। হাইড্রোজেনে একটা প্রোটন, একটা ইলেকট্রন থাকে, প্রথম মৌল। একটা ইলেকট্রন বিরাই গেলে শুধুমাত্র একটা প্রোটন পড়ে আছে। আর সাধারণ হাইড্রোজেন তো নিউক্লিয়াসও থাকে না, তাহলে একদম H+ হচ্ছে একটা প্রোটনের সংকেতও বটে। এইভাবে লিখতে হবে সিস্টেমটা। অন্য কোনো মৌল, ধরো হরিদাস মৌল আছে, ধরো সোডিয়াম থেকে আমি হয়তো কিছু শক্তি দিলাম, আমি আর লিখছি না, শক্তি জানার দরকার নেই, এনার্জি দিলাম, দিলাম ইয়াকে, সোডিয়ামকে। তাহলে সোডিয়ামও কী হবে? একটা ইলেকট্রন বের হবে, Na+ আর একটা ইলেকট্রন বেরিয়ে গেল। সোডিয়াম 11 নম্বর মৌল, জানো তো 10 হইতে খুঁজে একটা ইলেকট্রন বেরাইলে নিয়নের কাঠামো পাই। আরে 5-এর ছেলে জানে, বাচ্চা ছেলে জানে, ছোটোদের কেমিস্ট্রিতে আমি পড়াই এটা। 5-এর বাচ্চা রেডি করে এইসব জিনিস। সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? পার্শ্ববর্তী পরমাণু নিয়নে পরিণত হয়। তাহলে এইটা আয়নাইজেশন এনার্জি ওকে দিতে হচ্ছে। সোডিয়ামকে যদি আয়নাইজেশন এনার্জি দিই তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং Na+। শোনো, এবারে যদি এই Na+টাকেও আমি আরও আয়নাইজেশন এনার্জি দিই, সেটা আমার সিলেবাসে নাই এখন, তাহলে সেটা আবার Na2+ হতে পারে। যদি গায়ের জোরে দিই আরও একটা ইলেকট্রন বাইর করে দিলাম। সেই জন্য আমাদের যে সিলেবাস আছে সেটা প্রথম আয়নাইজেশন এনার্জি, এটা ফার্স্ট। এরপর সেকেন্ড, থার্ড আয়নাইজেশন এনার্জি হতে পারে, কিন্তু ক্লাস 10-এ নাই। আমাদের সিলেবাস আছে প্রথম আয়নাইজেশন এনার্জি। বুঝতে পারিস? এই জন্য আমরা এটাকে সবসময় বলি প্রথম আয়নাইজেশন এনার্জি। যেমন ম্যাগনেসিয়াম পরমাণু, প্রথমে একটা ইলেকট্রন ত্যাগ করলাম, Mg+ হইল। ও তো Mg+-এ শান্তি লয়, ও তো Mg++ হইতে খুঁজে। আর নিয়নের কাঠামো না পাই লাভ কি? সব পরমাণুরই টেন্ডেন্সি হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। তাহলে Mgটা কী করবে? দুটো ইলেকট্রন ত্যাগ করে Mg++ হওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথমবারে যে ইলেকট্রনটা ত্যাগ করলো তার জন্য যে শক্তিটা দিতে হয়েছে তাকে বলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। দ্বিতীয়বারে যেটা দিতে হলো তাকে বলে সেকেন্ড আয়ন। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আবার 3বার দিতে হবে, কারণ 3টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তখন আবার সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, থার্ড আয়নাইজেশনের পর্যন্ত যেতে হতে পারে। আমাদের সিলেবাসের ক্লাস 10-এ শুধুমাত্র প্রথম আয়নাইজেশন এনার্জি আছে। আমি ক্লাস 10-এর ভিত্তিতেই ক্লাসটা দিচ্ছি, কিন্তু ভেবো না যে ক্লাস 11-এর তুমি এই কনসেপশনটা নিয়ে 11-এ গেলে আর 5 মিনিট পড়লেই শেষ। চলো এবার আয়নাইজেশন এনার্জি পর্যায়গত এবং শ্রেণীগত কীভাবে পরিবর্তন হয় এটাই মাধ্যমিকে প্রশ্ন দিবে, তোমাকে এক গাদা এক্সাম্পল দিয়ে দিবে, সেইটা কীভাবে পরিবর্তন হয় সেইটা আমরা আজ পড়ব। আয়নাইজেশন এনার্জি পর্যায়গত এবং শ্রেণীগত কীভাবে পরিবর্তিত হয়। শুনো, কনসেপশন নিবে, কারো কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড কেউ বলে পারমাণবিক ব্যাসার্ধের সমানুপাতিক, নিউক্লিয় শক্তির ব্যস্তানুপাতিক, ওইসব ফাটিংগুলো গুছাও, তুমি ফিলিংসটা আনো। শুনো, 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, আমি 3 নম্বর পর্যায় পরপর মৌল লিখছি। 1 নম্বর শ্রেণী, আর এটা ধরো 18 নম্বর শ্রেণী। নিশ্চয়ই জানো পর্যায় সারণী লিখতে। 1 নম্বর পর্যায়ে কে কে আছে বলো? 1 নম্বর পর্যায়ে আছে হাইড্রোজেন আর তারপরে হিলিয়াম। হাইড্রোজেন এখানে, আর তারপরেই কে আছে? 18 নম্বরে হিলিয়াম। বাকি হাওয়া চলছে। 2 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
13, 14, 15, 16, 17 সব হাওয়া চলছে 2 থেকে 16। প্রথম পর্যায়ে দুটো মৌল হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে আয়নাইজেশন এনার্জি কোন দিকে বাড়বে মনে রাখো, শেষের দিকে। হিলিয়ামের আয়নাইজেশন এনার্জি পৃথিবীর মধ্যে সর্বাধিক। এমসিকিউ পড়তে পারে যে পর্যায় সারণীর কোন মৌলটার আয়নাইজেশন এনার্জি সর্বাধিক? হিলিয়াম। শুনো না, তুমি আগের দিনে পারমাণবিক ব্যাসার্ধ ক্লাসটা করেছো, বলো পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি, হাইড্রোজেনের না হিলিয়ামের? হিলিয়ামের বেশি হয়, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে আমরা যেহেতু অ্যাটমটা বাড়িয়ে গেছে, নিউক্লিয়াস শক্তিটা বাড়িয়ে গেছে, সেখানে হিলিয়ামের আয়নাইজেশন এনার্জি সবার থেকে বেশি বটে। হাইড্রোজেনের অবস্থান ওইখানে হতে পারে। এরপর দেখো, এরপর কি আছে? হিলিয়াম। চলো 2 নম্বর পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম লম্বা ছুটি 13 নম্বর থেকে শুরু হবে বোরন, 14 নম্বরে কার্বন, 15 নম্বরে ফসফরাস, 16 নম্বরে সালফার, 17 নম্বরে ভুলে গেল বোরন, কার্বন, 15 নম্বরে নাইট্রোজেন, 16 নম্বরে অক্সিজেন, 17 নম্বরে ফ্লোরিন, 18 নম্বরে নিয়ন। এই পর্যায়েরও আয়নাইজেশন এনার্জি যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে, বুঝতে পেরেছো? এমনিভাবে তাকালে বাঁ দিকে যত পর্যায় সারণী আগাই যাবে আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে। কৃপা ধ্যান দেয়, আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে। অর্থাৎ নিয়নের লাস্ট কক্ষ থেকে ইলেকট্রন বার করতে বিরাট কষ্ট, বেশি এনার্জি দিতে হবে। কিন্তু লিথিয়ামের থেকে লাস্ট কক্ষ পর থেকে ইলেকট্রন বার করতে গেলে সহজেই একটু শক্তি দিলেই বের হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? কিন্তু মোনা একটি ব্যতিক্রম আছে, শুনো। তুমি এইখানে বোরনটা এইগুলা তো নাই, 3 থেকে 12তে মৌল নাই 2 নম্বর পর্যায়ে। 2 নম্বর পর্যায়ে 3 থেকে 12তে কোনো মৌল থাকে না, 1, 2 থাকে, তারপর 13 থেকে শুরু হয়। এই তার মানে তুমি সবসময় যদি তোমাকে আয়নাইজেশন এনার্জি অনুসারে সাজাতে বলো না, এইটা দেখো কিভাবে সাজাবে। লিথিয়ামের থেকে বেরিলিয়াম হওয়া উচিত, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন হওয়া উচিত। কিন্তু এইখানে বাবা একটু ব্যতিক্রম আছে, তোমাকে মনে রাখতে হবে। তুমি মনে রাখবে এই সিরিয়ালটা 2, 3 ব্যতিক্রম আর 5, 6 ব্যতিক্রম, বাস এইটুকু তোমাকে মনে রাখতে হবে। 2 নম্বর পর্যায়ে পর্যায়গতভাবে যত আমি এগিয়ে যাব, বাঁ দিক ডাইন দিক করিবার দরকার নাই। তুমি কোন দিকটা বাঁ দিক বলো, কোন দিকটা ডাইন দিক বলো, এটা কনফিউজ সবাই আছে। আমি যখন লিখি তখন এইটা ডাইন হয়ে যায়, এইদিকে ঘুরে আছে, এইদিকে ডাইন। যখন বলছি তখন আবার এই তোমার দিকে তাকায় ক্যামেরার দিকে, তখন এই দিকটা বাম হয়ে যায়, কনফিউজ থাকবে। বাঁ দিক ডাইন দিক করিবারই দরকার নাই। পর্যায় সারণীতে যত আগে সামনের দিকে আগাই যাবো, 1 থেকে 18 এই কথা লিখতে পারবে তো? বাঁ দিক ডান দিক না করে তুমি বলবে 1 থেকে যখন 18 দিকে যাব আমি তত আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে। ব্যতিক্রম যদি পারো তো করো, এখনই ব্যতিক্রমটার দিকে ধ্যান দিও না। ব্যতিক্রম কোথায় কোথায় আছে তুমি আগে এক কাছে এনে নিবে। এমনি করো না 2, 13 অমনি করো না, তুমি এক কাছে এনে নিবে, যটা মৌল আছে। তুমি মনে রাখবে এক কাছের মধ্যে 2, 3 ব্যতিক্রম আর 5, 6 ব্যতিক্রম, বাস। আর তোমাকে মনে রাখার দরকার নেই। কটা মৌল আছে 2 নম্বর পর্যায়ে? 1, 2, 8টা মৌল আছে। 8টা মৌলের মধ্যে ব্যতিক্রম কোথায়? 2, 3, 5, 6। হয় পর্যায়ের মৌল দিবে মাধ্যমিকে, নাইলে শ্রেণীতে দিবে। টেনশন লিবার নাই। হয় তোমাকে যেগুলো সাজাতে দিবে মাধ্যমিক জেনারেলি একই পর্যায়ে দিবে বা একই শ্রেণীতে দিবে। আমি শ্রেণীটা একটু বলছি একটু পরেই, বুঝতে পেরে গেছো? চলো 3 নম্বর পর্যায়ে ঢুকো। শোনো 3 নম্বর পর্যায়ে কে আছে বাবা? আমি আর 3 নম্বর পর্যায়ে এখানে লিখছি না, এখানে ছোট করে লিখে দিচ্ছি। তুমি বুঝে নেবে যে 2 নম্বর পর্যায়ের পর 12 নম্বর তক কোনো মৌল থাকে না। তৃতীয় পর্যায়েও, তৃতীয় পর্যায়ে শুরুতে কে থাকে? শুরুতে বলো, সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। পর্যায় সারণী দেখার দরকার নেই, প্রথম 20টা মৌল পরপর বলে যাও, তাহলে হয়ে যাবে। বাচ্চা ছেলেও বলে দেবে। অ্যালুমিনিয়ামের পর কে আছে? সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। নিষ্ক্রিয় মৌল পড়ে গেছে, শেষ। নিষ্ক্রিয় মৌল পড়ে গেলেই পর্যায় শেষ, মানে 18 নম্বর শ্রেণী। হ্যাঁ, এইখানে তুমি মাঝটা হাওয়া চলছে, বুঝতে পারছো তো? প্রথম 2টার পরে মাঝে হাওয়া চলছে। অ্যালুমিনিয়াম 13 নম্বর থেকে শুরু হবে, কিন্তু আমাকে তো সাজাইতে বলিস এখন, আমি সেই জন্য ক্লোজ করে দিলাম। মাথায় ঢুকছে কিছু? আরে 3 থেকে 12টাকে আমি ক্লোজ করে দিলাম, ফাঁকা ছিল। তুমি মনে মনে ফাঁকা ধরো। তাহলে বলো এখানে এইভাবে আয়নাইজেশন এনার্জি বাড়ছে। আমি দেখো লেস দেন দিয়ে গেছি, মানে সব থেকে হাইস্ট লাস্টের আর্গনের বেশি। কিন্তু এখানেও ব্যতিক্রম আছে 2, 3, অর্থাৎ ম্যাগনেসিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম চলে আসবে, অ্যালুমিনিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম চলে যাবে। কৃপা ধ্যান দে। 1, 2, 3, 4, 5 ফসফরাস সালফারে ব্যতিক্রম থাকবে। ফসফরাসের জায়গায় সালফার, ফসফরাস ব্যতিক্রম, বাস। আর কিছু মনে রাখার দরকার নাই। ব্যতিক্রমটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। তাহলে বলো পর্যায়গত যদি তুমি সামনের দিকে 1 থেকে 18 সামনের দিকে চলে যাবে, পর্যায় বরাবর তুমি যদি হেঁটে যাবে, আয়নাইজেশন এনার্জি কী হবে? বাড়িবে। ব্যতিক্রম তো পরে বলবো। 2, 3 ব্যতিক্রম, 5, 6 ব্যতিক্রম। কোথায় কোথায় ব্যতিক্রম আছে? বেরিলিয়াম ভার্সেস বোরনে,
আর ওইদিকে অক্সিজেন ভার্সেস নাইট্রোজেন। অক্সিজেন পরে অক্সিজেনের বেশি থাকা উচিত, কিন্তু অক্সিজেনের কম। কার থেকে? নাইট্রোজেনের থেকে। এটা ব্যতিক্রম। তাহলে পর্যায়গত প্রথম 3টা পর্যায় থেকেই মাধ্যমিকে প্রশ্ন দেবে। 4 নম্বর যাবে না মাধ্যমিকে, কৃপয়া ধ্যান দিয়ে। ঠিক আছে, চলো। আর সব দিকে চাইলে আয়োনাইজেশন এনার্জি কার বেশি বলো? হিলিয়াম। এইবার শোনো, শ্রেণীগত যদি তুমি উপর দিকে থেকে নিচের দিকে নামতে থাকো, আয়োনাইজেশন এনার্জি কমে। কি বললাম? যে কোনো একটা শ্রেণী ধরো, 1 নম্বর শ্রেণীতে তুমি উপর থেকে নিচের দিকে নামো, 2 নম্বরে নামো, 17 নম্বরে নামো, যে শ্রেণীতে নামবে নামো, যত নামবে আয়োনাইজেশন এনার্জি কমতে থাকে। কোনো ব্যতিক্রম নাই, কোনো ব্যতিক্রম নাই। চলো এবার শ্রেণী বরাবর করি। দেখো শ্রেণী বরাবর আমি করছি। দেখো 1 নম্বর শ্রেণী হাইড্রোজেন, লিথিয়াম। বলো, বলতে থাকো 1 নম্বর শ্রেণীতে কে কে আছে, নিশ্চয়ই সবাই জানো। হেলিনা, কে, রুবিডিয়াম। এটা 4 নম্বর পর্যায়ে, এটা 5 নম্বর পর্যায়ে। তাহলে কার আয়োনাইজেশন এনার্জি বেশি? এই পর্যায়ের মধ্যে কার বেশি? হাইড্রোজেনের। গ্রেটার দেন ওদিক থেকে আমি আর হেলা করে লিখছি না, উপর দিক থেকে গ্রেটার দেন দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। শ্রেণী বরাবর যে উপর আছে তারই বেশি। কেন বলে দিচ্ছি, তুমি ফিলিংসও নিতে পারো, মুখস্থ করার দরকার নেই। দেখো কক্ষপথ বাড়িয়ে গেছে, তারপর লাস্ট কক্ষটা দূরে চলে গেছে, তাহলে সহজেই ইলেকট্রন বার করছে, অত এনার্জি লাগছে না। কে টাইনে, যে কাছে আছে নিউক্লিয়াস ওকে টাইনে রেখেছে, তাহলে ওর ইলেকট্রনকে যেতে দিচ্ছে না, বিরাট আবেগ, একদম ঘরের কাছে আছে। কিন্তু যার 5টা কক্ষপথ, 5 নম্বর পর্যায়ে 5টা কক্ষপথ, তাহলে 5 নম্বরের কক্ষপথের লাস্ট ইলেকট্রনটাকে বার করতে তো খুব সুবিধা। আয়োনাইজেশন এনার্জি মানে কি? লাস্ট ইলেকট্রন বার করছে, সব ইলেকট্রন তো নয়। তাহলে লাস্ট ইলেকট্রনটা যখন দূরে আছে, তখন ওকে কম শক্তি দিলেই বেরিয়ে গেছে, কারণ কে টাইনে রেখেছে, কে আগে ইলেকট্রনগুলোকে, সেইটা বুঝো, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস থেকে যখন ডিস্টেন্সে আছে, তখন ঝাঁ করে বের করে দিচ্ছে। কনসেপশন এইটা, ব্যতিক্রমও নাই। বাস, ওকে। তাহলে এবারে চলো 2 নম্বর শ্রেণীতে যদি তোমাকে সাজাইতে বলে, তুমি 2 নম্বর শ্রেণী জানো, বেরিলিয়াম। প্রথম 2 নম্বরের ফার্স্টে কোনো মৌল থাকে না। 2 নম্বরের শ্রেণীতে 2 নম্বর পর্যায় থেকে মৌল শুরু হয়। এখানে হাইড্রোজেন থেকে শুরু হয়, লেকিন এখানে হাইড্রোজেনের পর হাওয়া চলছে, মনে আছে তো? প্রথম পর্যায়ে পুরো হাওয়া, শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম। পর্যায় সারণী লিখতে শিখো, অন্য ক্লাস দেখো আমার 2-3 নম্বরে। এখানে আমি পর্যায় সারণী লিখতে শেখাবো না। চলো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম 56 নম্বর মৌল। উপর থেকে নিচে লে আয়োনাইজেশন এনার্জি কমতে থাকে, মানে উপরেরটা বেশি। চলো 13 নম্বর শ্রেণীতে যাই। বোয়াল গেল ইন্ডিয়া, থাইল্যান্ড। তাহলে ফার্স্টেই কে আছে? বোরন। 2 নম্বর পর্যায়ে আছে, কিন্তু 1 নম্বর ফাঁকা। তারপরে অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম। শোনো, প্রথম 4টা দরকার আমার, ইন্ডিয়াম দরকার নাই, থেলিয়াম দরকার নাই, তেজস্ক্রিয় মৌল বটে। বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম দরকার। কমতে থাকে সব শ্রেণীতেই। কাশি গেলে টাইনেলে কী বটে বলো? প্রথম মৌল কে আছে? কার্বন, সিলিকন। কাশি গেলে গেলিয়াম, তারপরে লেড, টিন। বাস, এই টিন লেড, সরি টাইনেলে টিনটা আগে হবে, তারপরে লেড। লেড 82 নম্বর মৌল, টিন 50। তাহলে এই দিকে আয়োনাইজেশন এনার্জি আস্তে আস্তে কমতে থাকে। যে কোনো মৌল, 15 নম্বর মৌল আমি আর বলছি না, কমতে থাকে। 15 নম্বর মৌলে কে আছে? 15 নম্বর মৌল সবাই মুখস্থ করতে হবে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ মুখস্থ করবে। সিরিয়াল শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর মুখস্থ করে লাভ আছে। 16 নম্বরে অসেটেপো, অক্সিজেন, সালফার, অসে, সেলোনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। পোলোনিয়াম জানার দরকার নেই, প্রথম 4টা ইম্পর্টেন্ট। 17 নম্বর শ্রেণী সবলাই মুখস্থ করবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। কমতে থাকে। তাহলে ফ্লোরিনের সব থেকে বেশি আয়োনাইজেশন এনার্জি, তারপর ক্লোরিন, তারপর আয়োডিন 53 নম্বর মৌল। ফ্লোরিন, ব্রোমিন 35। ফ্লোরিনের পর ক্লোরিন, ক্লোরিনের পর ব্রোমিন, ব্রোমিনের পর আয়োডিন, অ্যাস্টাটিন জানার দরকার নেই, জানলেও কোনো ক্ষতি নেই। নিষ্ক্রিয় মূলত আমি জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনারেটর 2, 10, 18, 36, 54, 86। বাবা আমার পরেই শিখেছি এটা। নিষ্ক্রিয় মূল ফার্স্ট জানতে হয়। পর্যায় সারণী লেখার টেকনিক আছে, একটা কোড আছে। তুমি সেকেন্ড ক্লাস দেখো, কত সহজে বাচ্চারা, আরে 5-6 বাচ্চারা আমার পর্যায় সারণী লিখে দেই, আমি লেখায় 5-6 থেকেই পর্যায় সারণী লেখায় শুরু করি। 6 বাচ্চারা একদম প্রতিদিন লেখে। প্রথম 20টা মৌলও জানে, শ্রেণী বরাবরও আয়ত্ত হয়ে গেছে, আমি ধরে ধরে আয়ত্ত করেছি। আরে 206টা হাড়ের নাম মুখস্থ করে নিয়েছি, তার তো পর্যায় সারণী। 206টা হাড়েই দেখাই দেবে। আরে বডিতে শো করে করে দেখাবে করা, শুধুমাত্র মুখস্থ না, নিজের হাড়গুলো দেখাবে হাতে করে, আর বলে যাবে অনর্গল। 6 বাচ্চা পড়াশোনাটা 5-6 শুরু হয়, 10 সেগুলোই আমরা রিপিট দিই। আর আমরা 10 উঠে আমাদের নবজাগরণ হয়। 10 উঠে এলা সিলেবাসে আছে বলে এমন নয় যে 10, 6, 5 ক্লিয়ার হবে এইসব জিনিস। তাহলে
সাজাটো এই এখন আমি আয়োনাইজেশন এনার্জি শিখবো 10-এ, পর্যায় সারণী আঁকতে বা লিখতে শিখবো 5-6-এ। এখন আমি আয়োনাইজেশন এনার্জি ট্রেনটা ওইটা 6-এ ছিল আমি দিই না, ওইটা 10-এই দিই, কিন্তু পর্যায় সারণী লিখতে শিখেন দিই 6-এ। সবাই লিখতে পারে 99%, যারা নিজের নামটা লিখতে পারে না তারা শুধু পারে না, এমনও বাচ্চা আছে নিজের নামটাও পারে না, ও শিখে নাই, তো তারা পারবে না। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ওদের জন্য পৃথিবী চুপচাপ থাকবে না, পৃথিবী আগাই যাবে। পৃথিবীতে নানান কাজ আছে, একটু পড়াশোনা শিখুক, অন্য কাজ করবে। 18 নম্বর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে সব থেকে পর্যায় সারণীতে কার আয়োনাইজেশন এনার্জি বেশি? হিলিয়াম। আর সব থেকে কম হচ্ছে সিজিয়াম। দেখো এদিকে কমছে, আবার এদিকেও কমে, তাহলে কমের আবার এটা কমার লাইন বটে, সবারই কম, তার আবার নিচে কম। তাহলে সব থেকে কম যদি প্রশ্ন পড়ে এমসিকিউ তো সিজিয়াম। শোনো, সিজিয়ামের থেকেও ফ্রান্সিয়ামের আরও কম, কিন্তু জেনারেলি তেজস্ক্রিয় মৌলকে আমরা এইসব ধর্মের মধ্যে নিয়ে আসি না। অর্থাৎ 7 নম্বর পর্যায়টা আমরা রাফ ঘর পর্যায় সারণীর, আমাদের ঘরে থাকে না একটা রাফ ঘর, ভাঙা চেয়ার, ভাঙা সব কিছু, তেমনি পর্যায় সারণী 7 নম্বর ঘরটা তাই। সব ধর্ম আমরা দেখতে যাই না ওইখানে, তেজস্ক্রিয় মৌল আছে, বিং বাং, আতঙ্কবাদী আছে ওইখানে। তো আতঙ্কবাদীকে আমরা সাধারণ মানুষের মধ্যে ধরি না, যে দুর্গাপূজা অষ্টমী পালন করবে, এই জন্মাষ্টমী ব্রত করবে, ওইসব ধরি না আতঙ্কবাদীকে আমরা। আতঙ্কবাদী ওদের জন্য আলাদা সমাজ, আলাদা দেশ, লুকাঞ্চনায় থাকে বনে জঙ্গলে। সেই জন্য 7 নম্বর পর্যায়ের ক্ষেত্রে আমরা ধর্ম আয়োনাইজেশন এনার্জি, হ্যাঁ তোমাকে যদি কেউ প্রশ্ন পড়ে যে ফ্রান্সিয়ামের বেশি না সিজিএমের বেশি, তখন কিন্তু ফ্রান্সিয়াম বলবে। কিন্তু জেনারেলি যদি এমসিকিউ পড়ে যায় পরীক্ষায় যে পর্যায় সারণীতে কোন মৌলটির আয়োনাইজেশন এনার্জি সব থেকে কম, পয়েন্ট টু বি নোটেড, সিজিএম, সিএস 6 নম্বর পর্যায়ের প্রথম মৌল। আর সব থেকে বেশি হিলিয়াম, 18 নম্বর শ্রেণীর প্রথম মৌল। আয়নন বিভব সবার থেকে বেশি, এর সবার থেকে কম। ব্যতিক্রম মনে রাখবে 3 নম্বর আর 2 নম্বর পর্যায়ের ব্যতিক্রমগুলো 2-3 ব্যতিক্রম, 5-6 ব্যতিক্রম, বাকি শ্রেণী বরাবর কোনো ব্যতিক্রম নাই। পর্যায় শ্রেণীগত যদি উপর থেকে নিচের দিকে নামি আয়োনাইজেশন এনার্জি কমে। কটা শ্রেণী মুখস্থ করবে আজকে যেটা আমি বললাম, আশা করি শ্রেণীগুলো তোমরা মুখস্থ করবে, তবেই তুমি ট্যালেন্ট বলাটা স্বভাব পায়। আর তুমি ট্যালেন্ট এদিকে শ্রেণী বরাবর একটাও মুখস্থ নেই, তাহলে আর তুমি কী ট্যালেন্ট হে? মুখস্থই করতে লাগলে কিছু জিনিস মুখস্থ করাটাই ট্যালেন্ট। আয়োনাইজেশন এনার্জির এরপর আমি প্র্যাকটিস ক্লাস দেবো, একাধিক মৌল আমি দেখান দেবো, তুমি সাজাবে নিজে। এলোপাথাড়ি দেওয়া হবে, তোমাকে সাজাইতে হবে। এলোপাথাড়ি দিলেও তুমি ধরে নেবে যদি শ্রেণীটা মুখস্থ করো, কোন শ্রেণীতে আছে তুমি বুঝে যাবে। আর শ্রেণী বরাবর সাজাই দিলেই শেষ। আর পর্যায় বরাবর ব্যতিক্রমটা মনে রাখতে হবে, 2 নম্বর পর্যায়ে, নাহলে 3 নম্বর পর্যায় থেকেই কোয়েশ্চেনটা আসবে। 2 নম্বর আর 3 নম্বর পর্যায়ের একই লেখার স্টাইল। 2 নম্বর পর্যায়টা লেখা শুরু হয়েছে লিথিয়াম থেকে নিয়ন, 3 নম্বর পর্যায়ে লেখা হয়েছে সোডিয়াম থেকে আর্গন, প্রথম কুলির মধ্যে আছে। আরে লিথিয়ামের পর বলো না তুমি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন হয়ে গেল। 2 নম্বর পর্যায় শেষ, নিষ্ক্রিয় চলে এলো। 3 নম্বর পর্যায়ে কোথা থেকে শুরু হবে? আরে প্রথম 20টা মৌলের ফ্যাসিলিটি লাও, ইউজ করো। সোডিয়াম থেকে শুরু, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। 3 নম্বর পর্যায়ে। 3 নম্বর পর্যায়ে ব্যতিক্রম কোথায় আছে তাইলে? 3 নম্বর পর্যায়ে 2-3 ব্যতিক্রম, 2-এ কে আছে? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। 5-6 ব্যতিক্রম, ফসফরাস, সালফারের ব্যতিক্রম আছে। মানে ব্যতিক্রম বলতে কি বোঝায়? নিশ্চয়ই সহজ থাকলে, যেমন তার মানে সালফার আগে চলে যাবে, ফসফরাস পরে চলে যাবে। আসা উচিত ছিল ফসফরাস আগে, কিন্তু চলে আসবে। ব্যতিক্রম বলতে কি বুঝাচ্ছে? যেটা আসা উচিত হলে সেটা আসছে, বাস। 2 নম্বর পর্যায়ে ব্যতিক্রম কোথায় আছে? লিথিয়াম, তারপরে বোরন, কার্বন, তো বোরনে কার্বনে ব্যতিক্রম আছে। 2 নম্বরের পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, বেরিলিয়াম বোরনে ব্যতিক্রম আছে। আর ওইদিকে নাইট্রোজেন, অক্সিজেনের ব্যতিক্রম আছে। 5-6 পড়েছে। 2 নম্বর পর্যায়ের 5 নম্বর 6 নম্বরে কে পড়ছে? বাকি তো মৌল নাই। হ্যাঁ, তুমি বলবে স্যার 13 নম্বর থেকে যে শুরু হয়েছে। আরে আমি 2 থেকে 12টা বললাম, 0 ভাবো তুমি, সিরিয়াল কাছাকাছি এনে নাও। 1 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণী থেকে 17 নম্বর শ্রেণী মহাশূন্য। 2 নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী মহাশূন্য। 3 নম্বর পর্যায়েরও 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী মহাশূন্য। বাকি পর্যায় শ্রেণী গোটাই ভরাট। এবং 6 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীতে আবার 14টি মৌল একসাথে রাখা আছে। ওইটা আরও ডেঞ্জারাস। একই শ্রেণীতে একটা ঘরেই 14 জনকে ঢুকানো আছে। সেইটা লিখতে কোলানি বলে নিচে দেখবে স্টার দিয়ে লেখা থাকে, লেন্থেনাইড শ্রেণী। 57 নম্বর থেকে 71, 57 to 71, 57 থেকে 71 মৌলগুলোর কোথায় অবস্থান করছে যদি বলে তোমাকে, তুমি বলবে স্যার 6 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীতে সবাই একটাই ঘরে। 32টা মৌল আছে, 18টা শ্রেণী আছে, কী করে সেটিং করবে? গৈখেল ঢুকাই নিচে এক্সট্রাগুলোকে। 6 নম্বর পর্যায়ে 32টা মৌল আছে, 32টা। আরে 54 থেকে 86, নিষ্ক্রিয় মৌলের চেন করো না তুমি, 54, 84। তাহলে 54 থেকে যদি 86 যেতে হয়,
32টা মৌলকে 18 ঘরে কী রাখবে? মাচিসকে হাতিতে পুরা যাবে না। তখন কি করেছে? একটা শ্রেণীতেই রেখে দিয়েছে 14টা মৌলকে। কাকে পাইছে? 5 ফেলতে ভাঙাগুলা 3 নম্বর। ওই জন্য প্রশ্ন পড়ে পর্যায় সারণীতে কোন শ্রেণীতে সব থেকে বেশি মৌল আছে? 3 নম্বর শ্রেণীতে। সবসময় 3 নম্বর শ্রেণী। তুমি বলবে স্যার প্রথম 3টাতে তো নাই 3 নম্বর শ্রেণীতে। তারপরে যে 14 করে ঢুকানো আছে 6 আর 7-এ, 7ও 14, 6ও 14, 14, 14, 28 আর প্রথম দুটাতে 2, 30টা মৌল আছে 3 নম্বর শ্রেণীতে। কোন পর্যায়ে বেশি মৌল আছে? 6 নম্বরও পর্যায়ে বেশি মৌল আছে 32টা, অতি দীর্ঘ পর্যায়ে। 7 নম্বর আলোচনাই করব না। 7 নম্বরকে কোনো ধর্ম সমাজের মধ্যে রাখবো না, সমাজের বাইরেও। রাপ ঘর বটে পর্যায় সারণীর। ভালো থাকো সবাই। পর্যায় সারণীর প্রতিদিন চর্চা করো। নেক্সট ক্লাস আমি তড়িৎ ঋণাত্মকতা পড়াবো। তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হয়। তারপর জারণ পড়াবো, বিজারণ পড়াবো, তারপর ধাতবধাপ পড়াবো। ছোটো ছোটো ক্লাস আসতেই থাকবে। কনসেপশন তোমাকে দিব, তবে ছাড়ব। ভালো থাকো সবাই। পর্যায় সারণী লেখা প্র্যাকটিস করো। প্রতিটা ক্লাস দেখো ঠিক করে, ঠিকভাবে দেখো, নিজে প্র্যাকটিস করো। ওকে।